এখন কি আজকে কি শুরু হবে? অণুজীবের জগৎ। অণুজীব আমরা কাদেরকে বলবো বলো? অণুজীব। অণু মানেই আমার কি মনে হচ্ছে কথাটা শুনে? কি দিয়ে গঠিত? ধরো মাইক্রো অর্গানিজম। মাইক্রো কথার অর্থ কি? মাইক্রো আমরা কি জানি? মাইক্রো মানে কি? কথাটা মনে হচ্ছে না ছোট্ট বা ক্ষুদ্র কোনো জিনিস? মাইক্রো, মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র। আর অর্গানিজম, অর্গানিজম কথার অর্থ হচ্ছে জীব। তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? ক্ষুদ্র জীব। ক্ষুদ্র মানেই অণু, একদম ছোট ছোট অণুজীব, এদেরকেই বলা হচ্ছে। আমরা যদি একটা স্কেল দেখি, স্কেলের দেখবে ধরো এটা একটা স্কেল, স্কেলের দেখবে এরকম ছোট 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 দাগ থাকে না? তারপরে এরকম একটা থাকে, আবার দেখবে ছোট 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 এরকম দাগ থাকে, আবার এরকম একটা থাকে, থাকে তো? আমরা কি জানি এই স্কেলের এই দাগগুলোকে কি বলা হয়? এগুলো তো সেন্টিমিটার আমরা বলি, এগুলো সেন্টিমিটারের ঘর। এটা কিসের ঘর? মিলিমিটারের ঘর। কত ক্ষুদ্র ক্ষুদ্র দেখবে, একদম ছোট্ট ছোট্ট করে লেখা থাকে, আমরা বুঝতেই পারবো, মানে দেখা যাবে চোখে, এরকম নয় যে দেখা যাবে না। তাহলে 1 মিলিমিটার সমান 1/10 সেন্টিমিটার, মানে 10 ভাগের 1 ভাগের সমান হচ্ছে 1 মিলিমিটার। বুঝতে পারছো কতটা ক্ষুদ্র? তার মানে ধরো আমরা যদি খালি চোখে একটা নুনের কণা দেখি, দেখতে পাই তো? দেখতে পাই, কষ্ট হলেও আমরা সেটা দেখতে পাই। বালির কণা, সেটাও আমরা দেখতে পাই, কষ্ট হলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিনিসটা। যখন এটা 0.1 থেকে 1 মিলিমিটারের মধ্যে হবে, তখন সেটা আমাদের চোখে ধরা পড়বে। ধরা পড়বে সেই নুনের কণা যত, সেটা 0.1 মিলিমিটারের বেশি, হ্যাঁ, তার জন্য আমরা সেটা আমাদের চোখে ধরা পড়ছে। এরপরে কি, যদি আমরা এর থেকে ছোট কিছু দেখি, আরো ক্ষুদ্র, যেমন ধরো যে সমস্ত মাইক্রো অর্গানিজমরা রয়েছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তারা কিন্তু এই 0.1 থেকেও ছোট। তাই জন্যই আমরা তাদেরকে খালি চোখে দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ তাদের প্রতিবিম্ব আমাদের চোখ ধরতে সক্ষম নই, সেই জন্য আমরা তাদেরকে দেখতে পাই না, মানে আমরা অক্ষম সেটা দেখতে। ধরো কিছু কিছু অণুজীব এরকম রয়েছে, আমরা কি জানি অণুজীব কোথায় থাকে? চারিদিকেই থাকে। যেখানে মানুষ বাস করতে পারে না সেই সমস্ত জায়গাতেও কিন্তু অণুজীবরা বাস করতে পারে, তাই তো? যেমন ধরো মেরু অঞ্চল, মেরু অঞ্চল মানে কি বলেছিলাম? যে সমস্ত অঞ্চল বরফে ঢেকে থাকে, সেই মেরু অঞ্চলে কিন্তু আমরা বসবাস করতে পারি না, কিন্তু সেখানে এই মাইক্রো অর্গানিজম বা অণুজীবরা বসবাস করতে পারে। এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাই জন্য এদেরকে বলা হয় কি? আণুবীক্ষণিক জীব, তাই তো? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি বলে এদেরকে আমরা কি বলবো? আণুবীক্ষণিক জীব। একটা কোষ কতটা? কোষের আকার নির্ধারণ কি করে করব? কোষ তো আমাদের ভেতরে আছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখব। এবার কোষ তো অতি ক্ষুদ্র, একটা কোষ মানে খুব ক্ষুদ্র। ধরো এককোষী প্রাণী আমরা কি জানি? অ্যামিবা। অ্যামিবার মধ্যে একটাই কোষ বর্তমান। এরকম অসংখ্য কোষ দিয়ে গঠিত এককোষী প্রাণীকেও তো আমরা খালি চোখে দেখতে পাই না, তাকেও আমরা মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে হয়, তাই তো? তাহলে এরকমভাবে তো আমরা কোষকে ডিনোট করতে পারবো না। বুঝতে পেরেছো? ধরো আকৃতি অনুসারে আমরা যদি দেখি অণুজীবকে আমরা ঠিক কীভাবে বিচার করব। ধরো আমরা একটা বিশাল বড় গাছ দেখেছি, সেটা আমরা অবশ্যই গাছটা বহুকোষী, আমরা গাছকে দেখতে পাচ্ছি, তাই তো? তারপরে তার থেকে যদি আমি ক্ষুদ্র কিছু দেখি, যেমন ধরো ডায়নোসর, আমরা আগে তো শুনেছি ডায়নোসর অনেক বড় একটা প্রাণী, তাকেও আমরা দেখতে পেতাম, যদিও আমরা তাকে কোনোদিন দেখিনি, এটা আমাদের ধারণা। দেখেছো? আমরা টিভিতে দেখেছি ও যে ওরকম হতে পারে। তারপরে সামুদ্রিক প্রাণী কি দেখেছি তার থেকে একটু ছোট, নীল তিমি, তাই তো?
আর ডাঙায় কি দেখেছি আমরা? হাতি। হাতির থেকে একটু ছোট জঙ্গলে কি থাকে? বাঘ। বাঘের থেকে ছোট কি হবে? কুকুর। কুকুরের থেকে ছোট কি হবে? বিড়াল। বিড়ালের থেকে ছোট ইঁদুর। ইঁদুরের থেকে ছোট কি হবে? ব্যাঙ। ব্যাঙ তো ইঁদুরের থেকে ছোট হয় না, ইঁদুর অনেক ক্ষুদ্র হয়। ব্যাঙের থেকে ছোট কি হবে? পিঁপড়ে। পিঁপড়ের থেকে ছোট বিভিন্ন কীট পতঙ্গ। এরপরে যে কীট পতঙ্গের থেকে যদি আরো কিছু ছোট জিনিস দেখতে চাই, সেগুলো আমরা দেখতে পাই না। আমাদের সামনেই রয়েছে, কিন্তু আমি বলেছি না আমাদের সামনেই হয়তো অনেক জীব রয়েছে, আমাদের হাতেই রয়েছে বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ব্যাকটেরিয়া, সেগুলোকে আমরা কি খালি চোখে দেখতে পাই না। দেখবে অনেক সময় তোমরা যদি কিছুদিন ব্রেড রেখে দাও, ব্রেডকে বাড়িতে রেখে দাও, কিংবা কোনো ফল, বিশেষ করে লেবু, লেবু দেখবে বাড়িতে দুদিন 3 দিন বা এক্সট্রা যদি কিছুদিন রেখে দাও না, দেখবে ফলের গায়ে এরকম, ধরো এটা একটা আমি কমলা লেবু ধরছি, এরকম একটা পচনের জায়গা সৃষ্টি হয় না? হয়তো দেখবে সাদা রঙের একটা ফাঙ্গাস তৈরি হয়, সাদা রঙের অনেক, খেতেই নেই ওটা, সবসময় ওটা ফেলে দিতে হয়। কারণ কি আমি কি বলেছি, একটা নুনের দানা বা একটা বালির দানা, আমরা সেটা দেখতে কষ্ট হলেও আমরা তো দেখতে পাই। এবার তোমরা তো বলবে যে এই যে ধরুন একটা আমি বলছি অণুজীব, অণুজীবকে আমরা কি করে দেখতে পাচ্ছি? প্রশ্নটা আমাকে কেউ করলোই না। মনে হবে না যে আমরা কি করে তাহলে ওই লেবুর মধ্যে যে পচনটা ধরলো, ওই যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া আপনি যাই বলছেন, ওদেরকে আমরা কি করে দেখতে পাচ্ছি? ফাঙ্গি যাই হোক, ওদেরকে আমরা দেখতে পাচ্ছি কি করে? বলো কেন দেখতে পাচ্ছি? আমরা তো ওদেরকে খালি চোখে দেখতে পাই না, তো কি করে দেখতে পাচ্ছি? মাইক্রোস্কোপ তো আমাদের কাছে নেই, আমরা তো ফলের মধ্যেই দেখতে পাচ্ছি যে ওটা ফলটা পচন ধরেছে, আমরা বুঝতে পারছি যে ওর মধ্যে অনেক ব্যাকটেরিয়া হোক, ফাঙ্গি হোক, কিছু মাছা বেঁধেছে, তাই তো? তাহলে আমরা কি করে বুঝবো? হ্যাঁ ঠিক, কারণ একটা নুনের দানাকে দেখতে আমার যতটা কষ্ট হয়, অনেকটা নুন থাকলে তার থেকে কম কষ্ট হয়। সেরকম ধরো একটা লেবুর মধ্যে যদি একটা ভাইরাস একটা ব্যাকটেরিয়া বা একটা ফাঙ্গি জন্মাতো, সেটা দেখতে আমাদের যতটা না কষ্ট হয়, যতটা বেশি কষ্ট হয় অনেকগুলো যখন একসাথে জমাট অবস্থায় থাকে, সেটা দেখতে আমাদের কম কষ্ট হয়, তাই তো? আমরা এখানেই বুঝতে পারছি যে এখানে কিছু ব্যাকটেরিয়া বাসা বেঁধেছে বা ফাঙ্গি বাসা বেঁধেছে, তাই তো? তাহলে কি বললাম, অণুজীবরা কিন্তু সব জায়গাতেই বসবাস করতে পারে, সে যে কোনো অঞ্চল হোক, যেখানে ধরো উষ্ণ প্রস্রবণ, মানে ধরো ভীষণ গরম জল বেরোয় যেখান থেকে, জানো তো সবসময় অটোমেটিক্যালি উষ্ণ প্রস্রবণ কোথায় রয়েছে? বক্রেশ্বরে। সেখানে কি মানুষ থাকতে পারে? অন্য প্রাণী কি থাকতে পারে? ভাইরাস ব্যাকটেরিয়ারা থাকতে পারে, অণুজীবরা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ ফুটছে, দেখবে ফুটন্ত ভাবে বেরোচ্ছে জলটা। তাহলে কি আমরাই কিছু সেখানে না বসবাস করতে পারি? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, ভাইরাসরা ওরা ওখানে বসবাস করতে পারে। কিছু কিছু কোল্ড ব্যাকটেরিয়া রয়েছে, ধরো তুমি তো বাইরে যখন রাখছো খাবারটা, যত তাড়াতাড়ি ব্যাকটেরিয়ারা সেটার মধ্যে বাসা বাঁধছে, ফ্রিজে তার থেকে একটু কম, তাই তো? আমরা ধরো খাবারটাকে ভালো রাখার জন্য কি করছি, যে খাবারটা নষ্ট হয়ে যাবে, খাবারটাকে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ফ্রিজারে ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজের মধ্যেও কি খাবারটা সারা জীবন ভালো থাকবে? থাকবে না। তার মানে কি কিছু গরমেও ব্যাকটেরিয়া রয়েছে, কিছু ঠান্ডাও ব্যাকটেরিয়া রয়েছে, তাই তো? ব্যাকটেরিয়া সব জায়গাতেই বসবাস করতে পারে, যে কোনো পরিবেশে ব্যাকটেরিয়া বসবাস করতে পারে। ব্যাকটেরিয়া মানে বিভিন্ন অণুজীবরা। আমি জাস্ট ব্যাকটেরিয়া উদাহরণ দিয়ে ফ্রিজের কথাটা বললাম, মাথায় ঢুকেছে? কিছু মানে এই যে অণুজীব, এদের সম্পর্কে আর কিছু তোমাদের জানার কোনো ইচ্ছে থাকলে বলো, বলো। বুঝতে পেরেছিস তো আসলে কি? মাথায় ঢুকেছে? তাহলে অণুজীব কি হলো? খুবই ক্ষুদ্র একটা প্রাণী। তারপর তাহলে অণুজীবের বৈশিষ্ট্য বললে কি হবে? বল, নিজেরাই বলবে, তোমরা নিজেরা বলো। অণুজীবের বৈশিষ্ট্য বসবাস করতে পারে, আর কি হবে? তারপর
হ্যাঁ, যে কোনো পরিবেশে বসবাস করতে পারে। আর এদের বেঁচে থাকার জন্য একটু ভেজা জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ, মানে একটু স্যাঁতস্যাঁতে এই সমস্ত জায়গা ওরা পছন্দ করে। ছোটই তো, তাই জন্যই তো আমরা দেখতে পাইনি, মাইক্রোস্কোপে দেখছি তো। এতটা মাটি নিয়ে যদি কাজ করিস, দেখবি তার মধ্যে যদি মাইক্রোস্কোপে দেখিস কত কিছু থাকবে জানিস। কোনোটাই ইম্পসিবল না, সবই পসিবল। হ্যাঁ, মাইক্রোস্কোপে যদি দেখিস কিলবিল কিলবিল করবে, দেখলেই। কে? শুনতে পাইনি, জোরে বল। কেউ যদি খায়, অনেক বাচ্চারাই তো মাটি খায়, কিছু হয় কি? সব কিছু কি আমাদের পরিবেশে আমাদের জন্য কি ক্ষতিকর? কিছু তো ভালো জিনিসও থাকে। এবার যদি ছত্রাকের কথা বলি, এই যে একটা ভালো কোশ্চেন করলি তুই, ছত্রাক। আমরা কি ছত্রাক খাই না খায় না? খায়। যেমন কোন ছত্রাক খায়? মাশরুম আমরা খাই। তাহলে সব মাশরুমে কি আমরা খাই? বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ধরনের ছত্রাক জন্মায়। শুধু অনেক পুষ্টি থাকে, অনেক পুষ্টিগুণ থাকে। ছত্রাক খাওয়া ভীষণ উপকারী। খাস? পছন্দের? অনেক, বেশিরভাগ ছত্রাকই কিন্তু বিষাক্ত, যা তা খাবি না। খড় ছাতু বলে না, যেটা আমরা ওটাও একটা ছত্রাক, কিন্তু ওগুলো খাস না, ওগুলো ভালো না। শুধু মাশরুম খাবি, মাশরুম। মাশরুম যেগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তারপরে তোদের সামনাসামনি কারো বাড়িতে চাষ হয় না, দেখবি অনেকেই করে, খড় দিয়েই বানায়। কিন্তু কি বলতো, ওরা একটা ভালো একটা সুন্দর পরিবেশে বানায়। আর আমরা যে খড় যাতে নর্মাল খাওয়া যায়, সেগুলো কি খড়ের গাদাতে জন্মায়, কেন্ন টেন্ন ওর উপর দিয়ে যায়, একদম ভালো না। কেন ভালো? হ্যাঁ, শরীরের পক্ষে ভালো? কে বলেছে শরীরের পক্ষে কেন ভালো? তোর মাথা। তাই কি? কেউ করেছিস? আমি তো করিনি কখনো। হুম। তাহলে এবার আমরা জানবো কি ব্যাকটেরিয়া কত ধরনের হয়? কত ধরনের? 3 ধরনের। ঠিক করে বলো। ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া তো অনেক ধরনের হয়। আমি ওর প্রশ্নটাই আমি ভুল করেছি। অণুজীবরা কত ধরনের হয়? তারপর আর একটা বাদ দিয়ে দিলি, আদ্য প্রাণী না, ওগুলো আলাদা। আদ্য প্রাণী বা প্রোটিস্টা। খাতা বের করো, এগুলো লিখতে হবে। প্রথমে আমরা কার বৈশিষ্ট্য লিখবো? ব্যাকটেরিয়া। লিখো, পয়েন্ট করো, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। কিসের? অণুজীবের বৈশিষ্ট্য আমি আর লিখাচ্ছি না, তোমরা 2-4টা লিখতে পারবে, তাই তো? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এবারে 50 নাম্বারের পরীক্ষা হবে, মানে অনেকটা পরীক্ষা হবে, সিলেবাস শেষ করতে হবে। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আমরা কি বললাম যে অণুজীবরা 4টে ভাগে ভাগ করেছে এখানে, তাই তো? ব্যাকটেরিয়া, প্রোটিস্টা, আর কি শৈবাল, আর ওটাই প্রোটিস্টা, আর ছত্রাক আর শৈবাল।
লিখো লিখো তাড়াতাড়ি, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। বইটা খুলে রাখো সাইডে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য খোলো 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 ত্রিদীপ খোল। নেক্সট যা, আরেকটা পেজ উল্টা। ওটা হতে নাও লেখো, ব্যাকটেরিয়া কি? এককোষী আণুবীক্ষণিক জীব। ছোট ছোট করে লিখে দিচ্ছি, ব্যাকটেরিয়া এককোষী আণুবীক্ষণিক জীব। লিখো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য 1 নাম্বার, এককোষী আণুবীক্ষণিক জীব। হয়েছে? নেক্সট পয়েন্ট করো, এরা মনেরা রাজ্যের অন্তর্গত। মনেরা রাজ্যের অন্তর্গত ক্লাস 9-এ তোমরা পড়বে, হুইটিগারের শ্রেণীবিন্যাস, 5 রাজ্য শ্রেণীবিন্যাস, তখন জানবে। এরা মনেরা রাজ্যের অন্তর্গত প্রোক্যারিওটিক জীব। প্রোক্যারিওটিক জীব, প্রোক্যারিওটিক কথার অর্থ কি? প্রো মানে কি বলেছিলাম? আদি। আদি নিউক্লিয়াস মানে সুগঠিত নয় নিউক্লিয়াসটা, বলেছিলাম না? সব ভুলে যাচ্ছে, লিখো এরা মনেরা রাজ্যের অন্তর্গত প্রোক্যারিওটিক জীব। বানানটা লিখে দিতে হবে। আচ্ছা সাইডে লিখে দিচ্ছি। কি বলেছে? কোষের ভেতরে নিউক্লিয়াস অনুপস্থিত বলেছে। তোদের বই দেখ লেখা আছে যে প্রকৃত নিউক্লিয়াস থাকে না, মানে কোষের ভেতরে নিউক্লিয়াসটা অনুপস্থিত থাকে। লেখো কোষের ভেতরে নিউক্লিয়াস অনুপস্থিত। অনুপস্থিত থাকে না। তারপরে লেখো কোষে পর্দাবৃত কোষাঙ্গাণু। কোষে পর্দাবৃত কোষাঙ্গাণু, না না ওটার লেখো কত নাম্বার হলো? 4 নাম্বার। কোষে পর্দাবৃত কোষাঙ্গাণু অনুপস্থিত। পর্দাবৃত কোষাঙ্গাণু অনুপস্থিত। মানে পর্দাবিহীনতা থাকে, অনুপস্থিত। তাহলে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু কোনগুলো ত্রিদীপ? রাইবোজোম। রাইবোজোম কি ছিল? রাইবোজোম আর সেন্ট্রোজোম কি ছিল? পর্দাবিহীন। দুটোকে গুলিয়ে ফেলছিস কেন? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, এগুলো হচ্ছে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। তাহলে কোষে কি বলেছে? পর্দাবৃত কোষাঙ্গাণু অনুপস্থিত। যেমন কি কি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রভৃতি। আর লেখার দরকার নেই। তার মানে কি উপস্থিত আছে মানস? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু উপস্থিত আছে। এটা অনুপস্থিত আছে মানে ওটা উপস্থিত আছে। আরেকটা লিখো যে হয়ে গেছে ওটা। কোষে উপস্থিত রাইবোজোম
কোষে উপস্থিত রাইবোজোম 70S প্রকৃতির। এগুলো পরে বুঝিয়ে দেব কি এগুলো 70S কি। 70S প্রকৃতির, 70S প্রকৃতির। না, এবার যদি তোমাদেরকে প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য দেয় বলতে পারবে কি হবে? প্রোক্যারিওটিক কথার অর্থ কি? আদি কোষ, মানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আর ইউক্যারিওটিকের অর্থ বা সুগঠিত, সুগঠিত নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসটা অনেক সুগঠিত, ভালো। তার মানে আমরা এক কথাই বলতে পারি প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস অনুপস্থিত আর ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস উপস্থিত, তাই তো? কোশ্চেন আমার না মনে নেই, জিজ্ঞেস করবি ওকে, আমি ভুলে গেছি, তবে নতুন পড়াইনি। এবার বল প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি হবে? মাথা। প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, ওগুলো তো কোষের মধ্যে কোষীয় অঙ্গাণু। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল আর মাইকোপ্লাজমা, এগুলো হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। আর ইউক্যারিওটিক কোষ মানে যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তারা সবাই ইউক্যারিওটিক। সে যে কোনো একটা বলে দিবি। কি হয়েছে তুই বল। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের পার্থক্য আমি বলে দিয়েছি, বল তো আমাকে এবার তোরা। বলো সুব্রত, বলো। নতুন ভাবে বলার দরকার নেই, সুগঠিত নিউক্লিয়াস থাকে। তোরা লিখে নে এটা, হ্যাঁ নিচের মতো করে এটা লিখে নে, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক, কারণ এটা পার্থক্য আছে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক একটা করেই লিখে রাখ, যদি জিজ্ঞেস। ইউক্যারিওটিক বানানটা লিখে দেবো, এই তো লেখা ছিল প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। বলবো আবার? উদাহরণটা লিখবে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এটা লিখে রাখবে। নীলাভ সবুজ শৈবাল লিখতে হবে, লিখবো। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। আর লিখতে পারো মাইকোপ্লাজমাও লিখতে পারো।
আর ইউক্যারিওটিকের উদাহরণ কি হবে তোমরাই বলো? সুগঠিত নিউক্লিয়াস যাদেরই থাকে তারা সবাই ইউক্যারিওটিক। কে নিউক্লিয়াস যাদের থাকে তারাই তো ইউক্যারিওটিক। কি নিউক্লিয়াস কি করে হবে? কি হবে? খুঁজো খুঁজো, আজকে না বললে ছাড়বো না। এমন মারবো না, ওগুলো কোষীয় অঙ্গাণু। না বললে আমি আজকে ছাড়বো না। বলো ত্রিদীপ। তোকে এমন মারবো না, তোকে আমি বলছি। একটা সহজ জিনিস তোরা বুঝতে পারছিস না? আমরা কি এককোষী না বহুকোষী? তাহলে আমাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে তো। তাহলে কি অ্যানিম্যালরা, প্রাণীরা, ফাঙ্গি, ছত্রাক তো বহুকোষী হয়, এককোষী হলেও কি সুগঠিত নিউক্লিয়াস থাকে? এমন মারবো না, সব কটা মাথার উপর দিয়ে যেন বেরিয়ে যাচ্ছে। সবই আমরা যা কিছু দেখতে পাই এরকম নয়, মানে আমি তোদেরকে উদাহরণ দিচ্ছি যেগুলো আমরা দেখতে পাই। প্রাণী, ওগুলোই লিখবি তোরা। তারপরে ধর অ্যামিবা কিন্তু এককোষী হলেও ও সুগঠিত নিউক্লিয়াস থাকে। উদ্ভিদ বহুকোষী তো, বহুকোষী হলেও সুগঠিত নিউক্লিয়াস থাকে। এখানের মেন লক্ষ্য হচ্ছে যে এককোষী হোক বা বহুকোষী হোক, নিউক্লিয়াস যেন সুগঠিত হয়। হলো? এরপরে আমরা করব কি, কে কি দ্বারা নির্মিত। ঠিক আছে, কি কোশ্চেন? ব্যাকটেরিয়া কি দ্বারা নির্মিত? তোর মাথা। ব্যাকটেরিয়া পেপটাইডোগ্লাইকেন, মানে ওর স্তরটা ঘেরা থাকে কিসের দ্বারা? পেপটাইডোগ্লাইকেন। মানে এদের কোষ প্রাচীরটা তৈরি হয়। হ্যাঁ লিখ, পেপটাইডো নির্মিত, লিখে রাখ। নির্মিত মানে পুরো বডিটা ঢাকা থাকে, পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন। আচ্ছা বলো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এখানে লিখতে পারিস তোরা। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? তোর মাথা। কোষ কি দ্বারা? সেলুলোজ। এগুলোই প্রশ্ন। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? সরি, কোষ পর্দা, তো প্রাণ কি দিয়ে ঘেরা থাকে? পেপটাইডোগ্লাইকেন। আর এটা কি? উদ্ভিদ কোষ কি দ্বারা নির্মিত? তার মানে সেলুলোজ। এরপরে হচ্ছে ইস্ট। ইস্ট কি দ্বারা নির্মিত? কাইটিন। এগুলো হচ্ছে প্রশ্ন। স্কুল যাবি? সব হয়ে গেছে, ওগুলো সব লেখা হয়েছে, কমপ্লিট। কোনটা ছোট? পেপটাইডোগ্লাইকেনটা খুবই ছোট।
হয়েছে, এবার ব্যাকটেরিয়ার উদাহরণ তোমরা বলবে আমাকে। বলো তো, দইয়ে কোন ব্যাকটেরিয়া থাকে? তাহলে ওটা কি ব্যাকটেরিয়া? তো লিখো ল্যাক্টোব্যাসিলাস। নিজেরা জানিস তাও করতে পারিস নি। তুই এমন মার খাবি উল্টো পাল্টা বললে। ল্যাক্টোব্যাসিলাস বানানো সবাই জানো? আচ্ছা, আরেকটা ব্যাকটেরিয়া যদি বলি, কলেরা রোগের লেখো, উদাহরণে লেখো দুটো ব্যাকটেরিয়ার উদাহরণে কি কি হলো তাহলে? ল্যাক্টোব্যাসিলাস আর ভিব্রিও কলেরি। এইভাবে মুখস্থ রাখবি, আর ভুলবি? হ্যাঁ, জানা কোশ্চেন, তাও তো বলতে পারতিস না। ছিল, ক্ষণপদ ছিল। এবার করো আদ্য প্রাণীর বৈশিষ্ট্য। আদ্য প্রাণী মানে ওই প্রোটিস্টটা যেটা, ওটা করো আদ্য প্রাণীর বৈশিষ্ট্য। কাকে মনে পড়ছে না? তাহলে মনে করাতে হবে। দেখো না, বানানটা দেখে দেখে লিখো, আদ্য প্রাণী বৈশিষ্ট্য। দেখ, নেক্সট ব্যাকটেরিয়ার পরে আদ্য প্রাণী আছে, দেখ। ওটা ছাড়াও নেক্সট পেজে পেয়ে যাবে। হ্যাঁ, লেখো আদ্য প্রাণীর বৈশিষ্ট্য। আদ্য প্রাণীর বৈশিষ্ট্য লিখেছো? এরা কি, আগেটা কি ছিল? মনেরা রাজ্যের অন্তর্গত, এরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। প্রোটিস্টা বানান লিখবো। এরা প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। আর কি জীবেরা কি? এককোষী আণুবীক্ষণিক জীব, মানে এককোষী আণুবীক্ষণিক লিখ, একসাথেই লিখ বা আলাদাও লিখতে পারিস। এককোষী আণুবীক্ষণিক জীব, প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এককোষী আণুবীক্ষণিক জীব হলো। ব্যাকটেরিয়াও কিন্তু এককোষী আণুবীক্ষণিক জীব ছিল, কিন্তু এদের কি ছিল না? সুগঠিত নিউক্লিয়াস ছিল না। এদের প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত, এদের কি হয়? সুগঠিত নিউক্লিয়াস থাকে উপস্থিত। নেক্সট পয়েন্ট করো, সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। উপস্থিত। এই সুব্রত এক্সাম দিতে যায়, এক্সাম দিতে গেল কেন, আসে না কেন? ছেড়ে দিয়ে পালিয়েছে। ও কি প্রথম থেকে এরকমই পড়াশোনা করতো, না আগে ভালো পড়াশোনা করতো? অমনি মোবাইল আছে না? তোরা মোবাইল ইউজ করিস নাকি? সত্যি কথা বল। স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করিস না তো? করতেই পারিস, ঘাঁটাঘাঁটি করতেই পারিস, দু চারটা একটু ডিসকভারি দেখতে পারিস, অ্যানিমেল সম্পর্কে যে সমস্ত কিছু বলে ওগুলো দেখতে পারিস। করেনি না? মোবাইল ঘাঁটতে অবশ্যই পারিস, বলবো না মোবাইল ঘাঁটবি না, কারণ তোদেরও তো ইচ্ছে করবে যে না না দেখতে পারিস, কিন্তু কি সবকিছু লিমিটেশন, তাই তো?
গেম খেলবি না, গেম খেলবি না, ওটা হচ্ছে তোদের ব্রেনকে হাইপার অ্যাক্টিভ করে দেবে একদম। সবসময় মনে হবে যেন গেমের মধ্যেই ডুবে থাকি। বুদ্ধিমানের গেম আমাকে বলো কোনটা? তাই কি? সেটা খেলারও বয়স তোমাদের হয়নি, সবে তোমরা 8-এ পড়ো, 8-এ পড়ছো তোমরা। এখন এইচএস পাস করো, করার পর তখন এমনি হাতে মোবাইল পেয়ে যাবে। মোবাইল যখন হাতে চলে আসবে না, এত ঘাঁটার প্রতি আর এনার্জি থাকবে না। এই যে তোদের একটা এক্সপেকটেশন, মানে আমরা ঘাঁটবো, ভীষণ মজা হবে, মোবাইলটা মনে হয় 1 ঘন্টা হাতে পেয়ে গেলে মনে হবে কিছুক্ষণের জন্য স্বর্গটা হাতে পেয়ে গেছি, এরকম হয়তো, হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না, বেকারই হয়ে যাবে একটা সময়। আমাদের কাছে তো সবসময় মোবাইল থাকে, সবসময় কি মোবাইল ঘাঁটা হয়? মানে কিরকম বলাটা উচিত নয়? বলো বলো আমাকে, বলো কোনটা বলা উচিত নয়, আমি কিছু ভুল বললাম? ও, ওটা বলা উচিত নয়, ওটা তুই এখনো হাতে পাসনি তো, ওই জন্য তোর এরকম মনে হচ্ছে। যখন পাবি তখন সেগুলো আর মনে হবে না। নেক্সট পয়েন্ট করো, অধিকাংশ প্রতিষ্ঠায় গমনে সক্ষম। গমনে সক্ষম, অধিকাংশ প্রতিষ্ঠায় গমনে সক্ষম, মানুষকে কি খুঁজতে হবে? তা লিখো, অধিকাংশ প্রতিষ্ঠায় গমনে সক্ষম। গমনে সক্ষম মানে কি? গমন মানে কি? আমি যদি বলি চলন আর গমনের মধ্যে ডিফারেন্স বলো, কি বলবে? স্থির অবস্থায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনাকে বলা হয় চলন। তাহলে এবার স্থান পরিবর্তন করলে সেটা হয় গমন। তাহলে বলো উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, চলন না গমন? চলন। আর গমন তাহলে কাদের ক্ষেত্রে দেখা যায়? প্রাণীদের ক্ষেত্রে। তাহলে কি বলেছে, আর এদের গমনাঙ্গ সাধারণত, আর করার দরকার নেই, এরা গমনে সক্ষম। যেমন কি অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ। তারপরে কি এর পরের পয়েন্ট করো, এরা ইউক্যারিওটিক জীব হওয়ায়, এরা ইউক্যারিওটিক জীব হওয়ায়, ইউক্যারিওটিক মানে কি? সুগঠিত নিউক্লিয়াস। ইউক্যারিওটিক জীব হওয়ায় কি থাকবে বলো? জীব হওয়ায় এদের কোষ পর্দাবৃত কোষাঙ্গাণু বর্তমান, এদের কোষে পর্দাবৃত কোষাঙ্গাণু বর্তমান। মানুষ দুটো পেন নিয়ে কি হচ্ছে, ব্রেকডান্স? তাহলে এদের কোষে, লেখা হয়ে গেলে দিবি, লিখে নে। এদের কোষে পর্দাবৃত কোষাঙ্গাণু বর্তমান। পর্দাবৃত কোষাঙ্গাণু কি? যেমন এবার মার খাবি, একই জিনিসকে বারবার ভুল বলো। পর্দাবৃত কোষাঙ্গাণু কোনগুলো? আর 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 ভুল হবে? ছুঁড়ে মেরে দেবো, বেলটা ফেটে যাবে। লিখে নাও, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওটার সাথেই মানো সুব্রত, ওটার সাথেই, ওগুলো তো পর্দাবৃত। হয়েছে? উদাহরণ লিখো। কি লিখেছো? তোর মাথা, ওটা তো ওটার উদাহরণ হলো। তাহলে এবার কিসের উদাহরণ লিখতে হবে? ব্যাকটেরিয়ার পরে আদ্য প্রাণীটার উদাহরণ লিখতে হবে তো। লিখো, আদ্য প্রাণী কি কি? প্লাজমোডিয়াম উদাহরণ, আর কি? অ্যামিবা, প্লাজমোডিয়াম, অ্যামিবা, উদাহরণ লিখো দুটো।
হয়েছে? 50 নম্বরের পরীক্ষা মানে এবারে কি হারে পড়তে হবে বুঝতে পারছিস? এই 30 নাম্বারটা কোথায় যাবে? হ্যাঁ, জড়বিজ্ঞানটা করতে হবে না? সবই সোজা। ছত্রাকের বৈশিষ্ট্য। ধরো আমরা ছত্রাক দেখতে পাই না পাইনি খালি চোখে? পাই? পাই না পাইনি? মানুষ, মানুষ কি বলবে? সবাই চুপ করো, মানুষ বলবে কি পাই না পাইনি? এক পিস থাকলে, এক পিস কি থাকলে দেখতে পাইনি? কি থাকলে? এক পিস ছত্রাক? ভগবান, আরে ও ব্যাপারটা গুলিয়ে ফেলেছে, আমি বুঝতে পারছি। মানে কি, ধর আমাদের কি সব ছত্রাক আমাদের চোখে পড়ে? নিশ্চয়ই না। কিছু মাইক্রোস্কোপিক ছত্রাক রয়েছে, কিছু আমরা খালি চোখে দেখতে পাই। আমরা কোনগুলো খালি চোখে দেখতে পাবো আর কোনগুলো পাবো না? কোনগুলো খালি চোখে দেখতে পাবো, কোনগুলো পাবো না? লাঠি তোকে তো বেলটা ফাটিয়ে দেবো আজকে। মানে যেগুলো এককোষী সেগুলো কি আমরা খালি চোখে দেখতে পাবো? পাবো না। যেগুলো বহুকোষী সেগুলো আমরা দেখতে পাবো। তার মানে কি, ছত্রাক দু রকমেরই হতে পারে। লিখো, এরা এককোষী বা বহুকোষী, দুই ধরনের হতে পারে। এত লিখবি? এরা এককোষী বহুকোষী বা বহুকোষী ইউক্যারিওটিক জীব। ইউক্যারিওটিক মানে সুগঠিত নিউক্লিয়াস উপস্থিত। ইউক্যারিওটিক জীব, এরা এককোষী বা বহুকোষী ইউক্যারিওটিক জীব। কোষে কোষপ্রাচীর উপস্থিত যা কাইটিন দ্বারা নির্মিত। কোষে কোষপ্রাচীর উপস্থিত যা কাইটিন দ্বারা নির্মিত। এই যে বলেছিলাম না, এই যে ইস্ট, ইস্ট কি একটা ছত্রাক, এটা কি দ্বারা নির্মিত বলেছিলাম? কাইটিন। তাহলে ছত্রাক কোষে কোষপ্রাচীর উপস্থিত যা কাইটিন দ্বারা নির্মিত। কাইটিন, এই তো কাইটিন লেখা আছে এখানে, এই তো। এটা কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। একদম সোজা বার করে দিচ্ছে ঠেলে, তোর কানে পৌঁছচ্ছেই না। ছত্রাক কি উদ্ভিদ? ঠিক করে বলো মানুষ, ছত্রাক কি উদ্ভিদ? উদ্ভিদ? তুমি বলো উদ্ভিদ না। এদের দেহ কি মূল কাণ্ড পাতায় বিভেদিত? তাহলে উদ্ভিদ হলো কি করে? এদের পাতায় কি ক্লোরোফিল থাকে? নিজের খাদ্য কি নিজে উৎপাদন করতে পারে? তাহলে উদ্ভিদরা কেন হলো? কি করে, কি করবে, কি পরিবর্তন করবে? ছত্রাক কোথায় জন্মায়? পচনশীল কোনো বস্তুর ওপর জন্মায়, তাই তো? সেখানে কি উদ্ভিদ এসে কার্যকারিতা করবে তার? নিশ্চয়ই করবে না। লিখো, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। মানে মূল কাণ্ড পাতায় এদের কিছু থাকে না। অনেকেই এটা ভুল করে। এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। বিভেদিত নয়। না, হয়েছে। নেক্সট লিখো, বহুকোষী ছত্রাকের দেহ শাখা প্রশাখা যুক্ত
বহুকোষী ছত্রাকের দেহ শাখা প্রশাখা যুক্ত, সূত্রাকার যুক্ত, শাখা প্রশাখা যুক্ত, সূত্রাকার অংশ দ্বারা গঠিত, শাখা প্রশাখা যুক্ত সূত্রাকার অংশ দ্বারা গঠিত, যা হাইফি, যা হাইফি নামে পরিচিত। হাইফি, হাইফি নামে পরিচিত। সূত্রাকার অংশ দ্বারা গঠিত, যা হাইফি নামে পরিচিত। আছে হাইফি? এরপরে লেখো এই হাইফিগুলি, এই হাইফিগুলি নিজেরা পেঁচিয়ে একটি জালকাকার গঠন সৃষ্টি করে, যাকে মাইসেলিয়াম বলা হয়। মাইসেলিয়াম, মাইসেলিয়াম। তাহলে কি বলেছে? বহুকোষী ছত্রাকের দেহ শাখা প্রশাখা যুক্ত সূত্রাকার অংশ দ্বারা গঠিত, তাই তো? ছত্রাকের দেখবে অনেক শাখা প্রশাখা সাইড থেকে বেরোয় না? অনেক সময় ওই জন্য ছত্রাককে অনেকে উদ্ভিদ বলে ভুল করে, এই সমস্ত কাণ্ডের জন্যই আর কি। ওর এই যে ওর সাইড থেকে কি হচ্ছে, ডালপালা মতো কিছু বেরিয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো সূত্রাকার হয়। এই অংশগুলোকে কি বলা হয়? হাইফি। এই হাইফিগুলি নিজেরা পেঁচিয়ে কি হয়, একটা জালকাকার গঠন সৃষ্টি করে, যাকে কি বলা হয়? মাইসেলিয়াম। জীবন বিজ্ঞানের কেন? আর স্যারকে জিজ্ঞেস করবি? আচ্ছা ঠিক আছে, আজকে কঠিন একটা প্রশ্ন বলে দেবো। আচ্ছা তাই লেখো। তারপরে যেহেতু এদের কোষে ক্লোরোফিল থাকে না, তারপরে পয়েন্ট করো, যেহেতু এদের কোষে ক্লোরোফিল থাকে না, নতুন, যেহেতু এদের কোষে মানে ছত্রাকের কোষে, যেহেতু এদের কোষে ক্লোরোফিল থাকে না, 5 নাম্বার পয়েন্ট, যেহেতু এদের কোষে ক্লোরোফিল থাকে না, তাই এরা কি করে না? কি করে না সুব্রত? ক্লোরোফিল, হ্যাঁ এই তো, যেহেতু এদের কোষে ক্লোরোফিল থাকে না, তাই এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এই তো, আর এটা লিখে শেষ করে দেবো, পরের দিন বাকি দুটো লেখাবো। বল। অ্যান্টিবায়োটিক কি? যখন কোনো কিছু ধরো আমাদের বডি আর কাজ করছে না কোনো মেডিসিনের ওপর, তখন আমরা পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক। ও বলিয়ে ফেলেছে। আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই কি? অ্যাজিথ্রোমাইসিন খাই তো। এদের পুষ্টি পদ্ধতি সাধারণত মৃতজীবী, এদের পুষ্টি পদ্ধতি সাধারণত মৃতজীবী। সাধারণত মৃতজীবী বলে দিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে লিখবি
মৃতজীবী, ময়রিত বটকে জয় দীর্ঘই বয় দীর্ঘই, মৃতজীবী। ব্র্যাকেটের মধ্যে লেখো মৃত পচা গলা জৈব বস্তুর উপর জন্মায়। মৃত পচা গলা, ব্র্যাকেটের মধ্যে লিখছো তো, মৃত পচা গলা জৈব বস্তুর উপর জন্মায়। মানে বুঝতে পারছিস না, বলতে হবে কোনগুলো? বা ব্র্যাকেট ক্লোজ করো, জন্মায়ের পর ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে লেখো বা মিথজীবী, বা মিথজীবী। ব্র্যাকেটের আবার ব্র্যাকেট দাও, মিথজীবীর পরে ব্র্যাকেট শুরু করো। অন্য জীবের সাথে সহাবস্থানে পুষ্টি সম্পন্ন করে। অন্য জীবের সাথে, ব্র্যাকেট দিয়েছো, শুরু করেছো, অন্য জীবের সাথে, ব্র্যাকেটের মধ্যে লিখো অন্য জীবের সাথে সহাবস্থানে পুষ্টি সম্পন্ন করে। তারপরে সম্পন্ন করে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে লিখো প্রকৃতির, পুষ্টি সম্পন্ন করে, তারপর লিখো প্রকৃতির। উদাহরণ লেখো, বলে দিচ্ছি এবার, উদাহরণ লেখো প্রকৃতির, ব্র্যাকেট ক্লোজ করো, প্রকৃতির দিয়ে পড়ো। এই যে বলেছে না যে সাধারণত মৃতজীবী বা মিথজীবী প্রকৃতি, সেটা এবার ব্র্যাকেটে লিখে দিলাম মৃতজীবী কি আর মিথজীবী কি হলো। এবার উদাহরণ লেখো, কি কি উদাহরণ হবে? পেনিসিলিয়াম, ইস্ট, আর কি হবে? অ্যাগারিকাস, মিউকর হবে। হ্যাঁ, পরজীবী মানে কি? পরের দেহে বাস করে, পরজীবী এখানে দরকার নেই। আরে পরের দেহে বাস করে তো পরজীবী। উকুন, উকুন, ও আচ্ছা উকুন, তুই জানিস? এবার তোদেরকে আমি একটা জিনিস লেখাবো, সেটা হচ্ছে মিথজীবী পুষ্টি কাকে বলে লিখো। মিথজীবী পয়েন্ট করো। না না আর লিখাবো না, এটাই লাস্ট। মিথজীবী। কি হলো? লিখো মিথজীবী পুষ্টি লিখেছো? এবার লেখো উত্তরটা। যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব উভয়ের দ্বারা উপকৃত হয়, দেখ যে পুষ্টি প্রক্রিয়ায় দুটি ভিন্ন প্রকারের জীব উভয়ের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবী পুষ্টি বলে। তুই নাড়াচ্ছিস, বেঞ্চটাকে নাড়াচ্ছিস কেন? যেমন নাড়াও, লাইকেন শুনেছো? লাইকেন লেখো। কি হয়? শৈবাল আর ছত্রাক মিলে তো লাইকেন। আচ্ছা আর একটা লেখো, দাঁড়াও।
লিখো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এবং সিম্বজাতীয় উদ্ভিদের সম্পর্ক। না, উদাহরণ। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও সিম্বজাতীয় উদ্ভিদের সম্পর্ক কিভাবে উপকৃত হয় বলে দিচ্ছি। লিখেছিস? রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ও সিম্বজাতীয় উদ্ভিদের সম্পর্ক ও সিম্বজাতীয় উদ্ভিদের সম্পর্ক। বলছি কি, দেখ, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া উদ্ভিদের মূলের কাছাকাছি বসবাস করে। একটু বড় হলে জানতে পারবি, 10-9 আছে এটা। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে? উদ্ভিদের মূলের কাছাকাছি বসবাস করে আর উদ্ভিদের জন্য নাইট্রোজেন সরবরাহ করে। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াগুলো তাহলে কি করে? উদ্ভিদের মূলের কাছাকাছি অবস্থান করে আর কি করে? নাইট্রোজেনটা সংগ্রহ করে, তাই তো? আর এর বিনিময়ে উদ্ভিদ ব্যাকটেরিয়াকে কি করে? খাদ্য সরবরাহ করে। তাহলে কি হলো? উভয়ের দ্বারা উপকৃত হলো। মাথায় ঢুকেছে?